নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য, সোজা বাংলায় ফায়দা, জেল যাওয়া আটকানোর জন্য, ডিমের আক্রমণ থেকে বাঁচার জন্য, রাজনৈতিক পুনর্বাসনের জন্য, লাভের জন্য, হয়তো আরো কিছু পাওয়ার জন্য তারা যখন শিবির পাল্টে তারা বলল কিছু করতে চাই, তারা এখন বলছেন মমতা তাদের সময় দিত না, অভিষেক বাজে। কেন বাবা, এতদিন তোমরা কোথায় ছিলে? তোমরা আগে একটাবার বলেছো রচনা ব্যানার্জি সে রাজনীতিবিদ নাকি? তোমরা জানো 23-এর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আগে ও কুন্তল ঘোষ ওর নাম বলেছিল মুখ দিয়ে, চাকরি চুরিতে ও যুক্ত, কুন্তল ঘোষের বান্ধবীও। কুন্তল ঘোষ তাকে ফ্ল্যাট দিয়েছে চাকরি চুরির টাকায়। এরা চাইছে এদের রাজনৈতিক পুনর্বাসন, কেস খামারি, বিভিন্ন দুর্নীতির দায় থেকে মুক্তি, যেটা বিজেপির কোন নেতা, নিশ্চয়ই কেন্দ্রের নেতা এদের আশ্বাস দিয়েছে, বা রাজ্যের কোন নেতা আশ্বাস দিয়েছে। বড় নেতা আশ্বাস না দিলে তো এটা করতে পারে না। এরা জানে নেক্সট 29-এর নির্বাচনে মমতার সাথে থাকলে মমতা 29 অব্দি তার দলটাকেই রাখতে পারবে না, ফলে টিকিট পাওয়ার প্রশ্নই নেই। বরং এখানে থাকলে যদিও বা বিজেপির ব্যানারে বা এনডিএর ব্যানারে, এনসিপি এর ব্যানারে এক দুটো টিকিটে ওদের সমর্থনে জিততে পারে, জিতবে। আর যদি নাও জিতে, অন্তত কেস খামারি জেলে যাওয়ার থেকে তো বাঁচলো। একটাবারও কোনোদিন কোনো মঞ্চে কোথাও শুনেছো মমতা অভিষেকের অগণতান্ত্রিক ভাবে দল চালানো নিয়ে একটা টু শব্দ করেছে? করেনি তো। অর্থাৎ এন্টায়ার ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হয়েছে নিজেদের জন্য। তাহলে তাদেরকে বেঈমান বলবে না তো কি বলবে? মমতা ব্যানার্জি শৌখিন ফুলেগুলোর জনভিত্তিকে কাজে লাগিয়েছিল। মমতা ভুল করেছিল, এই অরাজনৈতিক লোকগুলোর, সুযোগ সন্ধানী লোকগুলোকে টিকিট না দিয়ে যদি কোনো একজন সঠিক অর্থের রাজনীতি বোঝা লড়াকু সৈনিককে টিকিটটা দিত, তাহলে আজকে হয়তো এই দুর্দিনটা দেখতে হতো না। রাখবে না। তুমি এই যে অভিষেক ছোটাছুটি করছে না, অভিষেকের এটা কোনোভাবেই কাজে লাগবে না। দেখো অভিষেক স্পিকারকে কেন বলছে? যদি সত্যিকারের মধ্যে কোনো ইনপুট থাকতো তাহলে ও তো সুপ্রিম কোর্টে যেত, কেন যাচ্ছে না? ঋতব্য তো যে দল থেকে 2/3 মেজরিটি নিয়ে বেরিয়ে চলেছে 64 না 65 জনকে নিয়ে, মমতা তো সেটা আদালতে কিছু করতে পারছে না, কিচ্ছু ঠেকবে না। তাপস রায় এবং কুণাল ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন, বা পোস্টারে দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি পোস্টার পোস্ট করেছেন। সেই পোস্টারের প্রচারে লেখা আছে তাপস রায়, কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান বলছে, বেঈমান বেঈমান নয়নার বট্টা, এরকম এই পোস্টারে লেখা আছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? না দেখো, আপাতত দুপক্ষই মানে কুণাল ঘোষ এবং তাপস রায়ের স্টেটমেন্ট অনুযায়ী তারা এটা দেয়নি। কিন্তু আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকাকালীন, মানে তৃণমূল যখন ক্ষমতায়, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত যশে কিন্তু তাপস রায় দল ত্যাগ করতে বাধ্য হয়েছে। মানে পুরো তাপস রায়ের শুধু নয়, কুণাল ঘোষকেও পর্যন্ত ডিপ্রাইভ হতে হয়েছে বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলে জায়গা করে দিতে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম যে দুটো মুখ, এবং আরো অনেকে, এমনকি এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য সজল ঘোষ নাকি দল ত্যাগ করতে বাধ্য হয়েছিল। একাধিক এই রকম ভালো ভালো মুখ বা বোড়েদেরকে কিন্তু তৃণমূল নেত্রী বাদ দিয়েছিল, দল ত্যাগ করতে তারা বাধ্য হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই হেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পুনর্জীবন পেলেন ওই এনসিপিআই এর মাধ্যমে, দলনেতা হলেন লোকসভায়। এই জায়গাতে আমার জন্য কোথাও মনে হচ্ছে যে এটা তো দেখো, রাজনীতি ডিসকোর্সে শত্রু মিত্র বলে কিছু হয় না। আজকে কেন্দ্রের বিজেপি দলের হাত যশে এনসিপিআই ঢুকে এরা এনডিএ তে পুনর্বাসন পেলেন, অর্থাৎ রাজনৈতিক মাটি ফিরে পেলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা পুরোপুরি শেষ হয়ে গেছিল তৃণমূল নেত্রীর টিকিটে। তৃণমূল দলটা তো নেক্সট 29-এর নির্বাচনে থাকবেই না, ফলে উনি আর জিততেন না, রাজনীতিটা এখানে ইতি হতো। সেখানে গিয়ে একটা পুনর্জীবন পেলেন 29 পর্যন্ত। এহেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার জন্য কলকাতা বা পশ্চিমবঙ্গের তৃণমূলের একাধিক নেতা, আজকে তাদের মধ্যে কুণাল ঘোষ তৃণমূলে আছেন, তাপস রায় শাসক বিজেপিতে এসে মন্ত্রী হয়েছেন, তারা তাদের যে অপমানগুলো সেই সময়কার, এগুলো তারা বলেনি। ফলে তারা নিজেরাও যদি না করে থাকে, তাদের নাম ভাঙিয়ে যদি অন্য কেউ করে থাকে, আমার মনে হয় তাদের সায় ছাড়া এটা হতে পারে না। যদি ধরে নাও তাদের কথাটাই ঠিক হয় যে আমাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ যেটা করা হয়েছে, আমাদের নাম ভাঙিয়ে, এটা আমরা করিনি, কিন্তু যা হয়েছে সমর্থন করি, তাহলেও তো একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা ওরা করেনি, কারা করেছে? একটা মন্ত্রী শাসক দলের তাপস বাবু, হেভিওয়েট মন্ত্রী, উত্তর কলকাতার একটা বড় জায়গা থেকে জিতেছেন, মানিকতলা। কিংবা যদি তুমি ধরে নাও কুণাল ঘোষ, তিনিও বিরোধী দলের একটি ভালো স্ট্রেচার নিয়ে চলেন, কলকাতা তার হাতের মুঠোয়, দীর্ঘদিন তারা শাসক ছিল, তাদের নিশ্চয়ই ইনপুট বের করতে সময় লাগবে না, কিংবা পুলিশের দ্বারস্থ হতে সময় লাগবে না যে আজকে বেঈমান বলে ওদের নাম ভাঙিয়ে একটা পোস্টার করেছে, কাল আরো কোনো অশ্লীল মন্তব্য করবে। সবকিছু যদি তুমি ঘুরিয়ে দেখো, এটা আইনত প্রমাণ করা। তাপস রায়, কুণাল ঘোষ দুজনেই বলেছে পোস্টারকে সমর্থন করেছি, তবে আমরা পোস্টারটা লাগাই। এই একটাই কথা, তুমি তো প্রমাণ করতে পারছো না, ফলে প্রমাণ করতেও পারছি না যে তারা করেছে, কিন্তু ওদের উদ্দেশ্য সফল হয়ে গেল।
ঠিক এটা যেন এমন যে মানে পর কার ঘাড়ে। তোমার উদ্দেশ্য হচ্ছে পুরনো রাজনৈতিক যে বৈরিতা, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বৈরিতার জায়গা আছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কুচক্রের শিকার হয়েছে, এমন অনেক রাজনীতিবিদ তৃণমূলের থেকে চিরতরে বিসর্জন হয়েছে, রাজনৈতিক সন্ন্যাস নিতে বাধ্য হয়েছে, এমন একাধিক। সাদা হাতি বলেছিলেন। হ্যাঁ, তা সাদা হাতেই বটে। ওকে পুষে রেখেছিল মমতা ব্যানার্জি নিজের মিডিল অর্ডারটাকে নষ্ট করার জন্য। ঠিক যেমন অভিষেককে অভিষিক্ত করতে গিয়ে শুভেন্দু অধিকারী মতন জননেতাকে স্যাক্রিফাইস করতে হয়েছে মমতার, এমনকি সৌমিত্র খায়ের মতন যুবনেতাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। সেই একইভাবে এই সাদা হাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুষতে গিয়ে মমতাকে কিন্তু অনেক ভালো ভালো নেতৃত্বকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং তুমি জানো সেই সময় ইডির রেডটা তাপস রায়ের বাড়িতে, এটাও নাকি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল। স্যার, আর একটা জিনিস যে বিষয়টা সায়নী ঘোষ বলেছিলেন রাঘব চাড্ডার ব্যাপারে, সায়নী কখনো চাড্ডিনী হবে না। মানে রাঘব চাড্ডা যেহেতু চলে গিয়েছিলেন বিজেপিতে, আমি বলছি সায়নী তো চাড্ডিনী হয়ে গেল। না, আমি বলছি সায়নী ঘোষকে তোমরা সিরিয়াসলি নিচ্ছ। সায়নী ঘোষের রাজনৈতিক উত্থানটা কিভাবে? সায়নী ঘোষ একজন অভিনেত্রী। সায়নী ঘোষ বড় মাপেরও নয় কিন্তু না, অভিনেত্রী। আমি বড় মাপের হলে বলে দিতাম, অভিনেত্রী। টুকটাক এক দুটো টলিগঞ্জে সাইড সিন ফিল্ম করেছেন, সিরিয়াল করেছেন। তারপরে তিনি মমতার ফোকাসে আসতেন। মমতা যে রাজনীতিটা করে, একটা পোলারাইজ রাজনীতি করতে গিয়ে সায়নী ঘোষ ওই টোপটা গিললেন। সায়নী ঘোষ একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে একটা বিদ্বেষমূলক মন্তব্য করে মমতার নেক নজরে আসলেন, যুবনেত্রী হলেন। কুন্তল ঘোষের হাত ধরে দুর্নীতিতে হাত পাকালেন। তোমরা জানো 23-এর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আগে ও কুন্তল ঘোষ ওর নাম বলেছিল মুখ দিয়ে, চাকরি চুরিতে ও যুক্ত, কুন্তল ঘোষের বান্ধবীও। কুন্তল ঘোষ তাকে ফ্ল্যাট দিয়েছে চাকরি চুরির টাকা, এটাও ইডির কাছে তথ্য ছিল। ইডি রেড করার সময় সময় তার বাড়ির বাইরে, ফ্ল্যাটের বাইরে প্রচুর তাজা ডকুমেন্টস আতপুরা অবস্থায় পাওয়া গেল। জানা গেল ওটা নাকি তার ঘরের চাকরি চুরির ডকুমেন্টস তিনি পুড়িয়েছেন। কদিন আন্ডারগ্রাউন্ড রইলেন, ইডি ব্যাপারটাকে আর তদন্ত করলো না। উনি আবার রাজনীতিক উত্থান হলো। 24-এ দিদি লোকসভায় দাঁড় করালেন। লোকসভায় গিয়ে দিদির মহুয়া মৈত্রের মতন একনিষ্ঠ ভক্ত তিনি, ভালো সুবক্তা। মোদী সবাই শাড়ি পরে হাওয়াই চটি পরে দিদির মতন হতে চেয়েছিলেন বা হয়েছিলেন কিছুদিনের জন্য। এবং বিজেপির নেতা মন্ত্রীদের 1-to-1 অ্যাটাক করতেন তিনি, এবং অশ্লীল মন্তব্য। ওনার সন্ত্রাসী কথাবার্তায় বহু বিজেপি সাধারণ কর্মীদের বাড়ি ধ্বংস হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, সেই উদাহরণ আছে। তুমি জানো একই মঞ্চে দাঁড়িয়ে মানুষ ভূঁইয়ার সাথে তিনি কি অশ্লীল মন্তব্যটা পর্যন্ত করেছিলেন। এহেন সায়নী ঘোষ আজকে তার পিছনে যে চাকরি চুরির দীর্ঘ যে তদন্তের ইতিহাস আছে ইডি সিবিআই এর স্ক্যানারে, এবং এদের তো কোনো জনভিত্তি নেই। মমতার জনভিত্তিতে ভোটে জিতেছেন, সোজা কথা। এবং রাজনীতির বসনটাও জানেন না। মানে বিজেপি অ্যান্টি বিজেপি ভোট নিয়ে সায়নী ঘোষরা জিতেছে, সোজা কথা। যে মানুষরা ভোট দিয়েছে না বিজেপি, তার জন্য সায়নী ঘোষ জিতেছে। হ্যাঁ, বিজেপিতে কিন্তু সায়নী ঘোষ জিতেনি। তাহলে তাদের ভোট নিয়ে গিয়ে আজকে এনডিএ এর মিছিল, এনডিএ এর সভায়। হ্যাঁ, দেখো এরা চাইছে এদের রাজনৈতিক পুনর্বাসন, কেস খামারি, বিভিন্ন দুর্নীতির দায় থেকে মুক্তি, যেটা বিজেপির কোনো নেতা নিশ্চয়ই, কেন্দ্রের নেতা এদের আশ্বাস দিয়েছে, বা রাজ্যের কোনো নেতা আশ্বাস দিয়েছে। বড় নেতা আশ্বাস না দিলে তো এটা করতে পারে না। এরা জানে নেক্সট 29-এর নির্বাচনে মমতার সাথে থাকলে মমতা 29 অব্দি তার দলটাকেই রাখতে পারবে না, ফলে টিকিট পাওয়ার প্রশ্নই নেই। বরং এখানে থাকলে যদিও বা বিজেপির ব্যানারে বা এনডিএর ব্যানারে, এনসিপি এর ব্যানারে 1-2টো টিকিটে ওদের সমর্থনে জিততে পারে, জিতবে। আর যদি নাও জিতে, অন্তত কেস খামারি জেলে যাওয়ার থেকে তো বাঁচলো। শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি। ইস, ভাবো তুমি যে শতাব্দী পর পর অনুব্রতর ঘাড়ে পা রেখে ধারাবাহিকভাবে বীরভূমে জিতেছে। রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান যেই মহিলার নেই, আমি তাকে সম্মান জানিয়ে বলছি। তিনি অভিনেত্রী এবং ভালো অভিনেত্রী। সেই অভিনেত্রী যে তৃণমূলের জন্মলগ্ন থেকে ক্ষমতায় আসার পর থেকে ওখানকার এমপি, 2009 সাল থেকে শতাব্দী রায় ওখানকার এমপি। সে হেন এমপিটি হঠাৎ করে শুধু রাজনৈতিক পুনর্বাসনের জন্য আজকে যে মানুষগুলো তাকে ভোট দিয়েছে, বিজেপির বিরুদ্ধেই তো ভোটটা পড়েছে তার দিকে, সেখানে চলে গেল। অর্থাৎ সরাসরি অঙ্কের খাতিরে হয়তো, সংবিধান মেনে হয়তো এই দল পরিবর্তন, এনসিপিআই যাওয়া, 2/3 মেজরিটি, 20 জন এমএলএ এমপি চলে যাওয়াটা কোনোভাবেই তুমি বেআইনি বলতে পারবে না। কিন্তু রাজনৈতিক পালা বদলে, দল বদলে, আইন বেআইনের বাইরেও তো একটা নীতি নৈতিকতা থাকে রে বাবা। সংবিধান তো শুধু আইন মেনে চলে না, আর নীতি নৈতিকতা থাকে। ভোট রাজনীতি নীতি নৈতিকতা। যে মানুষগুলো তোমাকে ভোট দেয়নি, যে মানুষগুলো বিজেপিকে ঘৃণা করে বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে এই কারণে যে তা বিজেপির জনবিরোধী কাজগুলো তাদের হয়ে কথা বলবে,
সংসদে, সেই মানুষগুলো সেই পতাকাটা, সেই মুখটা, সেই মমতা ব্যানার্জির মূল্যবোধটা, দলের নীতি বোধটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য, সোজা বাংলায় ফায়দা, জেল যাওয়া আটকানোর জন্য, ডিমের আক্রমণ থেকে বাঁচার জন্য, রাজনৈতিক পুনর্বাসনের জন্য, লাভের জন্য, হয়তো আরো কিছু পাওয়ার জন্য তারা যখন শিবির পাল্টে তারা বলল কিছু করতে চাই, তারা এখন বলছেন মমতা তাদের সময় দিত না, অভিষেক বাজে। কেন বাবা, এতদিন তোমরা কোথায় ছিলে? তোমরা আগে একটাবার বলেছো? এই যে আজকে কাকলি ঘোষ দস্তিদার, তার হাজবেন্ডও তো ডাক্তার ছিলেন, তিনিও তো তৃণমূলের নেত্রী, ডাক্তার নেতা ছিলেন। এরা একটাবারও কোনোদিন কোনো মঞ্চে কোথাও শুনেছো মমতা অভিষেকের অগণতান্ত্রিক ভাবে দল চালানো নিয়ে একটা টু শব্দ করেছে? করেনি তো। অর্থাৎ এন্টায়ার ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হয়েছে নিজেদের জন্য। তাহলে তাদেরকে বেঈমান বলবে না তো কি বলবে? আইনের ভাষায় তারা এনসিপিআই গেছে, এনডিএ জোটের সমর্থন। রচনা ব্যানার্জি সে রাজনীতিবিদ নাকি? রাজনীতিবিদ সে ভোট প্রচারের সময় যেসব কথাবার্তা তিনি বলেছিলেন, ধোঁয়া দেখতে পায়, ধোঁয়া দেখলেই নাকি কলকারখানা, তারপরে এত বড় একটা মুষ্টি কুমড়ো দেখে তার প্রথম অবাক দৃশ্য হলো মিষ্টি কুমড়া মঙ্গল গ্রহে বা চাঁদে হয় না, পৃথিবীতেই হয়, মাটিতেই হয়। সে হেন অভিনেত্রী যার সাথে জনগণের কোনো দূর দূরান্ত যোগাযোগ নেই, সাথে কৃষকের সাথে, যে কৃষকদের ভোটে তিনি জিতেছেন, যেই মানুষটির দ্বারা অসিত বাবু, অসিত মজুমদারের হাত জসে নিয়ে জিতেছেন, সেই অসিত মজুমদারকে তো ক্ষমতায় আসার পরে তিনি কি করেছিলেন ওই বয়োজ্যেষ্ঠ মানুষটিকে? ফলে এই মানুষগুলো যাদের রাজনীতির ন্যূনতম জ্ঞান নেই, যারা ওই ফুলদানি শৌখিন ফুল, মমতা ব্যানার্জি শৌখিন ফুলগুলোর জনভিত্তিকে কাজে লাগিয়েছিল, মমতা ভুল করেছিল। এই অরাজনৈতিক লোকগুলোর, সুযোগ সন্ধানী লোকগুলোকে টিকিট না দিয়ে যদি কোনো একজন সঠিক অর্থের রাজনীতি বোঝা লড়াকু সৈনিককে টিকিটটা দিত, তাহলে আজকে হয়তো এই দুর্দিনটা দেখতে হতো না। রাজনীতিতে হার জিত সবার থাকবে, আর রাজনীতিতে হেরে গেলেই আমি ময়দান ছেড়ে শিবির পাল্টে নেব শুধু নিজের ফায়দার জন্য, যে লক্ষ লক্ষ মানুষ তোমাকে ভোটটা দিয়েছে তাদের কথা একটাবারও ভাববো না। সেই রাজনীতিটা যারা করে, সেটা মমতা ব্যানার্জিও 15 বছরে করেছে। সেই পথে যদি মমতার দল ছেড়ে অধুনা অন্য দলে গিয়েও একই পদ্ধতি অবলম্বন করে, আমি বলবো এটা সংসদীয় গণতন্ত্রের লজ্জা ছাড়া আর কিছু নয়। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কবে বিজেপির সাথে মিশছে? এখন তো এনসিপিআই রয়েছে না, ওরা বোধহয়, আমার মনে হয় বিজেপির সাথে ওরা মিশবে না। কারণ এনসিপিআই হয়ে দেখো রাজ্যসভা বা লোক, যদি এদের ভোটটা গৃহীত না হয় কেন হবে না? এনসিপিআই ঢুকেছে, 2/3 মেজরিটি নিয়ে ঢুকেছে, অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগী আইনটা এক্ষেত্রে কোনোভাবেই কার্যকর হবে না। তুমি এই যে অভিষেক ছোটাছুটি করছে না, অভিষেকের এটা কোনোভাবেই কাজে লাগবে না। দেখো অভিষেক স্পিকারকে কেন বলছে? যদি সত্যিকারের মধ্যে কোনো ইনপুট থাকতো তাহলে ও তো সুপ্রিম কোর্টে যেত, কেন যাচ্ছে না? কারণ অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী দল ছুটের ক্ষেত্রে সেটাই সংবিধান পারমিসেবল, যেটা 2/3 মেজরিটি কোন একটা দল থেকে তাদের জনপ্রতিনিধি রেজিস্ট্রেটিভ পার্ট, সেটা এমপি হোক বা এমএলএ হোক, দল ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে ঋতব্রত যে দল থেকে 2/3 মেজরিটি নিয়ে বেরিয়ে চলেছে 64 না 65 জনকে নিয়ে, মমতা তো সেটা আদালতে কিছু করতে পারছে না, কিচ্ছু ঠেকবে না। নির্বাচন কমিশনও একটা দিন ওই 71-এর সাদিক আলীর মামলা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভার্সেস, সেখানে কিংবা 68 সিঙ্গেল অর্ডার 15 নম্বর সিঙ্গেল অর্ডার যে মামলাটা 15 নম্বর ধারা অনুযায়ী ঋতব্রত শিবিরকেই তিনি যদি এই এমএলএ দের ধরে রাখতে পারে, এদেরকেই প্রতীক তহবিল সবকিছু দেবে। এটা মমতা পারবে না। আমি বলছি স্যার, তাহলে এরা মিশবে না, আপনি বলছেন এরা আলাদাই থাকবে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্পিকারকে চিঠি দিয়েছে, হ্যাঁ দিয়েছে এই কারণে যে বকলমে এনসিপিআই তো এনডিএরই জোট, অর্থাৎ বিজেপিরই তো হাত শক্ত করছে। এখন 86-এর পরে, 86 রাজীব গান্ধী সরকারের পরে, রাজীব গান্ধী সরকারই লাস্ট সরকার ছিল যে দুকক্ষ আইন কক্ষের রাজ্যসভা এবং লোকসভায় অ্যাবসোলিউট মেজরিটি নিয়েছিলেন রাজীব গান্ধী। তারপরে মোদী সরকারই সম্ভবত দ্বিতীয় 86-র পরে যে অ্যাবসোলিউট মেজরিটির দিকে এগোচ্ছে। অ্যাবসোলিউট মেজরিটি অর্থাৎ 164 রাজ্যসভায় সিট দরকার। আর একটা বিষয় আমি বলছি, আপনি এত কিছু বললেন এদের সম্বন্ধে, এত বেইমানকে তাহলে বিজেপি নিচ্ছে কেন? বৃহত্তর স্বার্থে সবাই বলছে, কেন নিচ্ছে একটু বলতে পারেন? দেখো রাজনীতির চোরাগুলিগুলো আবেগ দিয়ে চলে না। রাজনীতি মানে একটা পাটিগণিত। সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় পাটিগণিতটাকে মাথায় রাখতে হয়। এই পাটিগণিত বিজেপি প্রথম করছে না, এই পাটিগণিত আগে অনেকবার প্র্যাকটিসে এসছে। আচ্ছা বলো, যে সিপিএম এর সাথে কংগ্রেসের বৈরিতাটা পশ্চিমবঙ্গে স্বীকৃত, কংগ্রেস বারবার বলতো 56,000 কর্মী আমাদের 34 বছরে হত্যা করেছে সিপিএম, করেছে তো। সেই কংগ্রেস আজকে ইন্ডিয়া জোটে সিপিএম এর হাত শক্ত করছে। 77-এ যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি আনলো, তখন জনসংঘ, বিজেপি নয়, জনসংঘের সাথে, এবং পরবর্তীকালে 86-তে কলকাতাতে অটল বিহারী জ্যোতিবাবু পাশাপাশি বসে, সীতারাম ইয়েচুরি পাশাপাশি বসে 84-তে রাজীব গান্ধীর বিরুদ্ধে গণতন্ত্র লটাও, এই জন্য তারা জোট করেছিল। 77-এ জোট করেছিল জয়প্রকাশ নারায়ণের সাথে, জনসংঘ তখন মূর্খ ছিল, সিপিএমও ছিল। সিপিএম আজকে বলে না মমতা বিজেপির সাথে জোট করেছে, আরে বিজেপির আগের এটা হচ্ছে জনসংঘ, তার সাথে জ্যোতিবাবু সিপিএম
করেছে, জোট করেছে, সিপিআই জোট করেছে। রাজনীতিতে বিরোধী বলে কেউ থাকে না, চিরশত্রু বলে কেউ নেই। তাই বুয়া ভাতিজা অর্থাৎ অখিলেশ যাদবের সাথে মায়াবতী জোট হয়েছে, একে অপরের শত্রু ছিল, জোট হয়নি। একটা সময় লালু প্রসাদের সাথে তার অপোনেন্ট নীতিশ কুমারের জোট হয়েছিল। অর্থাৎ আজকের যুগে দাঁড়িয়ে পাটিগণিতটা দেখে যদি আগামী যে ভয়ানক বিলগুলো 29-এ ধরেই নিয়ে এগো, বিজেপি ওয়ান নেশন ওয়ান ভোটটা করবে। সেই জন্য দরকার সংবিধানের আমূল পরিবর্তন, তার জন্য দরকার অ্যাবসোলিউট মেজরিটি লোকসভা এবং রাজ্যসভায়। সেটার থেকে একদম কাছে পিঠে চলে গেছে। হাল আমলে রাঘব চাট্টার নেতৃত্বে 8 জন ঢুকে গেছে আপের, 22 জন স্ট্যালিনের ঢুকে গেছে এদের এরিয়াতে। ফলে এন্টায়ার এপিসোডে দাঁড়িয়ে বিজেপি টার্গেটটা হচ্ছে 29-এর আগে ডিলিমিটেশন, মহিলা বিল, ইউসিসি, ওয়ান নেশন ওয়ান ভোটের সমস্ত কিছু ঘর গুছিয়ে নিয়ে লোকসভা রাজ্যসভাটাকে একভাবে ঝাঁপানো। আর একটা বিষয় জানতে চাইবো, সাংবাদিকদেরকে পেটানো হচ্ছে, গদি মিডিয়া বলে আপনি নিজেও জানেন বিভিন্ন ভাবে আক্রান্ত করা হয়েছে, তার জন্য সাংবাদিকরা মিছিল করলে আবার ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। দেখো, মিছিল থেকে সাংবাদিক এবং সংবাদপত্র সংবিধানের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ আর্টিকেল 19-এর 1A, 19-এর 2-এর B এ এই যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, যে সরাসরি আক্রান্ত হলো, যারা কারা করলেন, বাম নেতৃত্ব, তাদের মিছিল তো তারা তো অস্বীকার করতে পারবে না, তার দলের দুষ্কৃতীরা করেছে, আমরা কোনোভাবেই এইটাকে কথা। তোমার মিছিল, তুমি দায়িত্ব নিয়ে করেছো, তোমার মিছিলে তোমার দলের নাম ভাঙিয়ে যদি দুষ্কৃতীরা ঢুকে মহিলা সাংবাদিকদের গোপন অঙ্গে হাত দেয়, মোবাইল চুরি করে, পুরুষ সাংবাদিকদের যথেষ্ট মারে, ক্যামেরা ভেঙে দেয়, ছিনিয়ে নেয়, গালাগালি করে, ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে, মোদির বিশ্রী ছবি নিয়ে একজন অভিনেত্রী ওই রকম অশ্লীল ভাবে করে শ্রীলেখা মৈত্র, তাহলে দায়িত্বটা কার? ডোনাল্ড ট্রাম্পের? দায়িত্বটা নরেন্দ্র মোদীর? দায়িত্বটা ইসরায়েলের? দায়িত্বটা প্যালেস্টাইনের? দায়িত্বটা বাংলাদেশের, রাশিয়ার? হতে পারে না। এটা বাম নেতৃত্বকে বুঝতে হবে। বামেদেরকে আমি কেন এটা নিয়ে দোষ দেই না, 34 বছরে ওদের ক্ষমতায় থাকাকালীন একের পর এক সাংবাদিকদের মারা হয়েছে। এমন কি তুমি খেয়াল করবে, নন্দীগ্রামে সূর্যোদয়ের পরে সরাসরি রিপোর্ট করেছিল বলে বুদ্ধদেব বাবু তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি সমস্ত চ্যানেল, প্রিন্ট মিডিয়াকে, তখন এইসব ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক ছিল না, এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তখন একটা সংবাদপত্রের সাংবাদিক হিসেবে বেঁচেছিলেন বরুণ সেনগুপ্ত। বরুণ সেনগুপ্ত লিখেছিল হেডলাইন, বাংলার খুদে হিটলার, ক্ষমতা থাকলে আমার পত্রিকায় আঙ্গুল দেখিয়ে দেখাও। এমনকি অনিল বিশ্বাস আর এই আমাদের কি নাম, বুদ্ধদেব বাবু সাংবাদিকদের সাজেশন দিতেন, প্রেস কর্নার ভেঙে দিয়েছিল রাইটার্সের। একাধিক উদাহরণ আছে। আনন্দবাজারের মতন সবচেয়ে বড় প্ল্যাটফর্মের পত্রিকা ট্রাকে ট্রাকে জ্বালিয়েছে কমরেডরা কলকাতার বুকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করে। ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাসটা যদি ভালো করে দেখো, সে কোনো প্রথম সরকারিভাবে সাংবাদিকদের মারার প্রতিবাদে রাস্তায় নেমেছে। আর একটা উদাহরণ নেই, নট এ সিঙ্গেল ওয়ান। 1780 সালে 29শে জানুয়ারি এই অখণ্ড বাংলার ব্রিটিশ শাসিত ভারতবর্ষে টমাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করে ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছিল বলে লর্ড ওয়ারেন হেস্টিং ব্যান করে দিয়েছিল, জেলে ঢুকিয়েছিল। সেই বাংলায় সাংবাদিকরা 200 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন মার খায় এবং রাষ্ট্র যখন ব্রিটিশদের শাসকের বিরুদ্ধে উল্টো পথে গিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, মামলা করে, ক্রিমিনালদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে, তখন বুঝতে হবে যে সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখনো পর্যন্ত সংবিধানের যে বাঁচানোর যে লড়াইটা করছে, সেটা সব শাসক। আচ্ছা, কোন মিডিয়ার কথা বলছে? যে মিডিয়া হাতে বুম তুলে আনিস খান, একটি এসএফআই এর সমর্থক, যাকে তৃণমূল উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, রাতের পর রাত জেগে যে মিডিয়া পাশে ছিল, যে মিডিয়া আরজি করে 14ই আগস্ট রাত জাগার জন্য বুম নিয়ে মহিলা সাংবাদিক, পুরুষ সাংবাদিক রাতের পর রাত, দিনের পর দিন শাসকের চোখে চোখ রেখে গ্রামে গঞ্জে খবর তুলেছিল। তোমরা যারা এই সংবাদপত্র নিরপেক্ষভাবে তোমরা গ্রাউন্ড রিয়ালিটিকে তুলে আনো, তারা যদি গদি মিডিয়া হয়ে থাকে, তাহলে যারা পেটাচ্ছে তারা জল্লাদ, তারা হারমাদ। এই হারমাদদের বুঝতে হবে যে যারা গদি মিডিয়া চিৎকার করে, তাদের মুখপাত্র বড় করে হেডলাইন দেয় নরেন্দ্র মোদীর সরকারের এই সরকারি ইয়েগুলো, কিন্তু বিজ্ঞাপনগুলো, এইটাও কিন্তু তারা নেয়। অর্থাৎ আলিমুদ্দিনের প্রভুদের বোঝা উচিত, তোমরা দোস্তিও করবে আবার কুস্তিগিরিও করবে, তারপর গদি মিডিয়া বলবে। এরা যদি গদি মিডিয়া হয়ে থাকে, 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাড বাবদ না পেয়ে, তাহলে তোমার গণশক্তিটি, তোমার মুখপাত্রটি বড় বড় করে ফার্স্ট পৃষ্ঠায় নরেন্দ্র মোদীর
ছবি দিয়ে অ্যাড নিয়ে কি মিডিয়া হবে? বিচার করবে, আত্মসমালোচনা করো, মিডিয়াকে রেসপেক্ট করো। মিডিয়াকে ঠাপালে কিন্তু তার পরিণাম তোমরা 34 বছর পরে 11 সালে বুঝেছিলে, আবার বুঝবে।